প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সাবেকি যুক্তিবিদ্যার একটি চ্যাপ্টার মিশ্র সহানুমান, এই মিশ্র সহানুমান সম্পর্কে আমরা আলোচনা করব। মিশ্র সহানুমান এর সংজ্ঞাটা আমরা আগে প্রথমেই জেনে নেই। মিশ্র সহানুমান হলো যে সহানুমানের আশ্রবাক্য দুটি ও সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন সম্পর্ক বিশিষ্ট হয় তাকেই বলা হয় মিশ্র সহানুমান। আমরা নিরপেক্ষ সহানুমানে দেখেছি যে নিরপেক্ষ সহানুমানে তিনটে আশ্রবাক্যই নিরপেক্ষ যুক্তিবাক্য হয়, কিন্তু মিশ্র সহানুমানে তিনটা যুক্তিবাক্যের অর্থাৎ দুইটা আশ্রবাক্য এবং সিদ্ধান্তের মিশ্রণ থাকে, অর্থাৎ প্রাকল্পিক যুক্তিবাক্য, বৈকল্পিক যুক্তিবাক্য এবং নিরপেক্ষ যুক্তিবাক্যের মিশ্রণ থাকে। তাহলে মিশ্র সহানুমানের সংজ্ঞাটা আমরা বলতেছি এরকম: যে সহানুমানের আশ্রবাক্য দুটি ও সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন সম্পর্ক বিশিষ্ট হয় তাকেই বলা হয় মিশ্র সহানুমান। মিশ্র সহানুমান মূলত তিন প্রকার। একটা হলো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান এবং দ্বিকল্প সহানুমান বা দ্বিকল্প ন্যায়। এখন আমরা একটি একটি করে তার বিস্তারিত আলোচনা করি। প্রথমেই আমরা প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা এবং প্রকৃতি নিয়ে আলোচনা করি। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে এরকম বলতে পারি যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রবাক্য একটি প্রাকল্পিক বাক্য, অপ্রধান আশ্রবাক্য নিরপেক্ষ এবং সিদ্ধান্ত নিরপেক্ষ, তাকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। উদাহরণের মাধ্যমে আমরা দেখি, উদাহরণের দিকে দৃষ্টি দিই, তাইলে আমরা বুঝতে পারবো। এখানে উদাহরণটা আমরা দিছি: যদি সে হয় বুদ্ধিমান তবে সে হয় জ্ঞানী। প্রধান আশ্রবাক্য, সে হয় বুদ্ধিমান, অপ্রধান আশ্রবাক্য এবং সিদ্ধান্ত, সে হয় জ্ঞানী। প্রধান আশ্রবাক্য আমরা দিয়েছি একটি প্রাকল্পিক বাক্য, কেননা যদি সে হয় তবে সে হয় জ্ঞানী। যদি তবে দ্বারা যুক্তিবাক্যটি গঠিত হয়েছে, সুতরাং সেই জন্য সেই যুক্তিবাক্যকে আমরা বলছি প্রাকল্পিক বাক্য। সে হয় বুদ্ধিমান, এটা একটা নিরপেক্ষ যুক্তিবাক্য। সে হয় জ্ঞানী, এটা একটা নিরপেক্ষ যুক্তিবাক্য। তাহলে এই জন্যই এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এটা একটি প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের দৃষ্টান্ত। অর্থাৎ আমরা বলতেছি যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান হলো সেই সহানুমান যার প্রধান আশ্রবাক্য একটি প্রাকল্পিক বাক্য, অপ্রধান আশ্রবাক্য নিরপেক্ষ বাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ, তাকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। এই প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের আমরা দুইটা নিয়মাবলী আজকে পড়ব। এখন প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের দুইটি নিয়ম আছে, যথা একটি নিয়ম হলো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রধান আশ্রবাক্যের পূর্বকে স্বীকার করে অপ্রধান আশ্রবাক্যকে স্বীকার করে সিদ্ধান্তে তার অনুগকে স্বীকার করা যাবে, কিন্তু উল্টোভাবে নয়। অর্থাৎ আমরা দেখি যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রধান আশ্রবাক্য একটি প্রাকল্পিক বাক্য। প্রাকল্পিক বাক্যের দুইটা অংশ থাকে, একটা হলো পূর্বক, একটা হলো অনুগ।
সেই পূর্বকে আমরা প্রধান আশ্রয়কে অপ্রধান আশ্রয়কে স্বীকার করে অনুগকে আমরা সিদ্ধান্তে স্বীকার করা যাবে, সেটার কথাই বলছে প্রথম নিয়মে বলছে যে প্রধান আশ্রয়কের পূর্বকে অপ্রধান আশ্রয়কে স্বীকার করে সিদ্ধান্তে তার অনুগকে স্বীকার করা যাবে, কিন্তু উল্টোভাবে নয়। অর্থাৎ প্রধান আশ্রয়কের অনুগকে অপ্রধান আশ্রয়কে স্বীকার করে সিদ্ধান্তে তার অনুগকে আমরা স্বীকার করতে পারবো না, প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হলো প্রধান আশ্রয়কের অনুগকে অপ্রধান আশ্রয়কে অস্বীকার করে সিদ্ধান্তে তার পূর্বকে অস্বীকার করা যাবে, কিন্তু উল্টোভাবে নয়। আমি আবার বলি, 2 নম্বর নিয়ম। প্রধান আশ্রয়কের অনুগকে অপ্রধান আশ্রয়কে অস্বীকার করে সিদ্ধান্তে তার অনুগকে অস্বীকার করা যাবে, কিন্তু উল্টোভাবে নয়। অর্থাৎ প্রধান আশ্রয়কের পূর্বকে অপ্রধান আশ্রয়কে অস্বীকার করে সিদ্ধান্তে তার অনুগকে অস্বীকার করা যাবে না, এই 2টা নিয়ম। তো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রকারভেদ যদি আমরা দেখি, তাইলে আমরা দেখব যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান হলো 2 প্রকার। কেন 2 প্রকার? এই জন্যই আমরা যে 2টা নিয়ম পড়লাম, এই 2টা নিয়মের উপর ভিত্তি করেই প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রকারভেদটা করা হয়েছে। এই 2টা নিয়মের উপর ভিত্তি করে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, একটা হলো ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান কাকে বলে? যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রধান আশ্রয়বাক্যের পূর্বকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে তার অনুগকে স্বীকার করা হয়, তাকে বলা হয় গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। উদাহরণের মাধ্যমে স্পষ্ট হবে। উদাহরণটা আমরা 2 ভাবেই দিতে পারি, সাংকেতিক উদাহরণ দিতে পারি, বাস্তব উদাহরণও দিতে পারি। আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট করি। আবার আরেকটা উদাহরণ আমরা নেই। যদি সে আসে তবে আমি যাব, সে এসেছে therefore আমি যাব। যদি সে আসে তবে আমি যাব, এটা একটা প্রাকল্পিক বাক্য। সে এসেছে নিরপেক্ষ বাক্য, আমি যাব নিরপেক্ষ বাক্য। প্রধান আশ্রয়বাক্যর সে আসে, এটা হলো পূর্বক, আমি যাব হলো অনুগ। আমরা এখন দেখলাম প্রথম আমরা বলতেছি যে প্রধান আশ্রয়বাক্যের 1 নম্বর নিয়ম অনুসরণ করে প্রধান আশ্রয়বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে যদি স্বীকার করা হয়, তাহলে সেটা হলো গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ানুমান। তাহলে আবার সুস্পষ্ট করে বলা যায় এরকম যে গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান কাকে বলে? যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানে প্রধান আশ্রয়বাক্যের পূর্বকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে তার অনুগকে স্বীকার করা হয়, তাকে বলা হয় গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। এই দৃষ্টান্তে আমরা প্রধান আশ্রয়বাক্যের পূর্বক সে আসে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করছি, এবং প্রধান আশ্রয়বাক্যের অনুগ আমি যাব সিদ্ধান্তে এসে স্বীকার করছি। সুতরাং এটা একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের উদাহরণ। 2 নম্বর ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান কাকে বলে? তার সংজ্ঞা যদি আমরা দিই, তাহলে এরকম বলতে পারি যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের
প্রধান রাষ্ট্রবাক্যের অনুগকে অপ্রধান রাষ্ট্রবাক্যকে অস্বীকার করে সিদ্ধান্তে তার পূর্বকে অস্বীকার করা হয় তাকে বলা হয় ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। উদাহরণের মাধ্যমে আমরা স্পষ্ট করি বিষয়টা কি। যেমন, যদি সে পরিশ্রম করে তবে সে সফল হবে, সে সফল হয়নি সুতরাং সে পরিশ্রম করেনি। যদি সে পরিশ্রম করে তবে সে সফল হবে, এটা একটি প্রাকল্পিক বাক্য। এর পূর্বক হলো সে পরিশ্রম করে, অনুগ হলো সে সফল হবে। সে সফল হবে অনুগকে আমরা অস্বীকার করছি, অপ্রধান রাষ্ট্রবাক্যে সে সফল হয়নি। সিদ্ধান্তে সে তার পূর্বকে অস্বীকার করছি, সে পরিশ্রম করেনি সুতরাং সে পরিশ্রম করেনি। তাহলে এই জন্যই এটা একটি ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের উদাহরণ। অর্থাৎ আমরা আবার সংজ্ঞাটা বললাম, যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রধান রাষ্ট্রবাক্যের অনুগকে অপ্রধান রাষ্ট্রবাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে তার পূর্বকে অস্বীকার করা হয় তাকে বলা হয় ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। তাকে বলা হয় ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার যে পূর্বগ এবং অনুগ এর স্বীকার বলতে পূর্বগ এবং অনুগকে একই গুণে ব্যবহার করা এবং অস্বীকার বলতে পূর্বগ এবং অনুগের গুণ পরিবর্তনকে বোঝানো হয়েছে। এখন আমরা পড়ব যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম লঙ্ঘনের ফলে যে দোষের উদ্ভব ঘটে সেই দোষ, অর্থাৎ যুক্তিদোষ বা অনুপপত্তি। অর্থাৎ প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের দুইটি অনুপপত্তি বা যুক্তিদোষ। একটার নাম হলো অনুগ স্বীকৃতিমূলক যুক্তিদোষ বা অনুগ স্বীকারজনিত যুক্তিদোষ। অনুগ স্বীকারজনিত যুক্তিদোষের সংজ্ঞায় আমরা এরকম বলতে পারি, যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানে প্রধান রাষ্ট্রবাক্যের অনুগকে অপ্রধান রাষ্ট্রবাক্যে স্বীকার করে সিদ্ধান্তে সে তার অনুগকে পূর্বগকে স্বীকার করা হয় তাহলে সেটা হবে অনুগ স্বীকৃতি দোষে দুষ্ট। কেননা প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের একটি নিয়ম হলো প্রধান রাষ্ট্রবাক্যের পূর্বগকে অপ্রধান রাষ্ট্রবাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করা যাবে, কিন্তু উল্টোভাবে নয়। কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে আমরা এখানে প্রধান রাষ্ট্রবাক্যের অনুগকে অপ্রধান রাষ্ট্রবাক্যে স্বীকার করে সিদ্ধান্তে সে তার অনুগকে পূর্বগকে স্বীকার করেছি। সুতরাং এখানে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রথম নিয়মটি লঙ্ঘিত হয়েছে এবং এর ফলে যে দোষের উদ্ভব ঘটেছে তার নাম হলো অনুগ স্বীকৃতি যুক্তিদোষ। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম, যদি সে আসে তবে আমি যাব, therefore সে আসবে। তাহলে আমরা দেখলাম যে এই উদাহরণে এই যুক্তিটি অনুগ স্বীকারজনিত অনুভূতি দোষে দুষ্ট হয়েছে, কেননা এই যুক্তিটি প্রাকল্পিক সহানুমানের প্রথম নিয়মটি লঙ্ঘন করেছে। আরেকটা যুক্তিদোষ ঘটে, সেটা হলো পূর্বগ অস্বীকৃতি যুক্তিদোষ। পূর্বগ অস্বীকৃতি যুক্তিদোষ।
পূর্ব অস্বীকৃতি যুক্তিদোষের সংজ্ঞা আমরা এরকম বলতে পারি, প্রাকল্পিক নিরূপকের সহানুমানের একটি নিয়ম হলো প্রধান রাষ্ট্রবাক্যের অনুগকে অপ্রধান রাষ্ট্রবাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে তার পূর্বকে অস্বীকার করা যাবে, কিন্তু উল্টোভাবে নয়। কিন্তু আমরা এই নিয়ম লঙ্ঘন করে যদি প্রধান রাষ্ট্রবাক্যের পূর্বকে অপ্রধান রাষ্ট্রবাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে এসে তার অনুগকে অস্বীকার করি, তাহলে যে দোষের উদ্ভব করে তার নাম হলো পূর্বক অস্বীকৃতি যুক্তিদোষ বা পূর্বক অস্বীকৃতিজনিত যুক্তিদোষ বা অনুপপত্তি। আজকে আমরা দেখলাম যে মিশ্র সহানুমানের একটি প্রকার নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। মিশ্র সহানুমান আমরা দেখলাম যে মিশ্র সহানুমান একটি প্রকার, সেটা হলো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। এই প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান একটা গুরুত্বপূর্ণ সহানুমান, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা এই প্রাকল্পিক সহানুমানটা নিয়েই আজকে আমরা আলোচনা করলাম। আমি আজকে যে আলোচনা করলাম সেটা একটু ব্রিফ আরেকবার আমরা বলতেছি। সেটা হলো যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা প্রথমে যদি আমরা বলি, আমরা বলছিলাম যে এরকম দিতে পারি যে মিশ্র সহানুমানের প্রধান রাষ্ট্রবাক্যটি একটি প্রাকল্পিক বাক্য, অপ্রধান রাষ্ট্রবাক্য নিরপেক্ষ এবং সিদ্ধান্ত নিরপেক্ষ, তাকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। তাকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। আমরা একটা উদাহরণ দিচ্ছিলাম এখানে, যে যদি সে হয় বুদ্ধিমান তবে সে হয় জ্ঞানী, সে হয় বুদ্ধিমান সুতরাং সে হয় জ্ঞানী। এটা একটা প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের উদাহরণ। এর দুইটা নিয়ম আছে। প্রধান রাষ্ট্রবাক্যের পূর্বকে অপ্রধান রাষ্ট্রবাক্য স্বীকার করে সিদ্ধান্তে সে তার অনুগকে স্বীকার করা যাবে, কিন্তু উল্টোভাবে নয়। 2 নম্বর নিয়ম, প্রধান রাষ্ট্রবাক্যের অনুগকে অপ্রধান রাষ্ট্রবাক্যকে অস্বীকার করে সিদ্ধান্তে তার পূর্বকে অস্বীকার করা যাবে, কিন্তু উল্টোভাবে নয়। এই দুইটা নিয়মের উপর ভিত্তি করেই প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানকে দুইভাবে ভাগ করা হয়েছে। একটা হলো গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ানুমান, একটা হলো ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ানুমান। গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ানুমান কাকে বলে? তার সঙ্গে আমরা এরকম দিতে পারি, যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রধান রাষ্ট্রবাক্যটি একটি প্রাকল্পিক বাক্য, যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রধান রাষ্ট্রবাক্যের পূর্বককে অপ্রধান রাষ্ট্রবাক্যকে স্বীকার করে সিদ্ধান্তে তার অনুগকে স্বীকার করা হয়, তাহলে তাকে বলা হয় গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ানুমান। উদাহরণ হিসেবে আমরা বলছি, যদি সে আসে তবে আমি যাব, সে এসেছে সুতরাং আমি যাব। এই উদাহরণটি হলো গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের একটি বাস্তব উদাহরণ। ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান কাকে বলে? যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রধান রাষ্ট্রবাক্যের অনুগকে অপ্রধান রাষ্ট্রবাক্যকে অস্বীকার করে সিদ্ধান্তে তার পূর্বকে অস্বীকার করা হয়, সেই প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানকে বলা হয় ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। আমরা এই উদাহরণের মাধ্যমে সেটা সুস্পষ্ট করলাম। যদি সে পরিশ্রম করে তবে সে সফল হবে, সে সফল হয়নি সুতরাং সে পরিশ্রম করেনি। এটা একটি ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের উদাহরণ। এই দুইটা নিয়মে আমরা দেখছি যে প্রাকল্পিক সহানুমানের দুইটা নিয়ম, এই দুইটা নিয়ম লঙ্ঘন করলে দুইটা অনুপপত্তি হয়। প্রথম নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি ঘটে তার নাম হলো অনুগ স্বীকৃতি অনুপপত্তি বা অনুগ স্বীকারজনিত যুক্তিদোষ। প্রথম নিয়ম আমরা বলছিলাম যে প্রধান রাষ্ট্রবাক্যের পূর্বকে অপ্রধান রাষ্ট্রবাক্যকে স্বীকার করে সিদ্ধান্তে তার অনুগকে স্বীকার করা যাবে, কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে আমরা যদি
প্রধানাশ্রবাক্যের প্রধানাশ্রবাক্যের অনুগকে ও প্রধানাশ্রবাক্যকে স্বীকার করে সিদ্ধান্তে এসে তার অনুগকে স্বীকার করি, তাহলে যে দোষের উদ্ভব ঘটে তার নাম হলো অনুগ, স্বীকৃতি, যুক্তিদোষ বা অনুপপত্তি। 2 নম্বর নিয়ম উল্লঙ্ঘন করলে যে দোষের উদ্ভব ঘটে সেটা হলো পূর্ব স্বীকৃতি, যুক্তিদোষ বা অনুপপত্তি। এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এভাবে বলতে পারি, প্রধানাশ্রবাক্যের প্রাকল্পিক সহানুমানের 2 নম্বর নিয়ম হলো প্রধানাশ্রবাক্যের অনুগকে ও প্রধানাশ্রবাক্যকে অস্বীকার করে সিদ্ধান্তে তার পূর্বকে অস্বীকার করা যাবে, কিন্তু উল্টোভাবে নয়। কিন্তু আমরা এই নিয়ম লঙ্ঘন করে যদি প্রধানাশ্রবাক্যের পূর্বকে ও প্রধানাশ্রবাক্যকে অস্বীকার করে সিদ্ধান্তে তার অনুগকে অস্বীকার করি, তাহলে যে দোষ উদ্ভব ঘটে তার নাম হলো পূর্বগ, স্বীকৃতি, যুক্তিদোষ। আজকে আমরা শুধুমাত্র প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান নিয়ে আলোচনা করলাম। আগামীতে মিশ্র সহানুমানের অন্য 2টি প্রকার, বৈকল্পিক সহানুমান এবং দ্বিকল্প ন্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।